আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। জায়গাটা দেখে কি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, আমি এখন আছি পুরান ঢাকার যে ফেমাস নাজিরা বাজার আছে সেইখানে। আছি বলতে আমি এই রোডটা দিয়ে বিসমিল্লা টাওয়ারে যাচ্ছি। প্ল্যান করেছিলাম যেদিন বাসায় যাব সেদিন বিসমিল্লা টাওয়ারে যাব। আমার বেশ কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো কিনবো। তো নরমালি আমার এসব জায়গা কখনো রেকর্ড করা হয় না। তো আমার ভাই আজকে বলল যে, "আপু তুমি এই জায়গা দিয়ে যাচ্ছ, একটু রেকর্ড করো।" আমি ওইখানে গিয়ে রেকর্ড কী করব? মোবাইলটা বের করলে সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, এমনভাবে তাকায়। তা আমার এই ব্যাপারগুলো না খুবই আনইজি লাগে। তো আমার ভাই আমাকে বলছিল যে, "এখানে সবাই এসে এত ব্লগ বানিয়ে ফেমাস হয়ে গেল, আর তুমি এখানকার মেয়ে হয়ে অথচ কোনো কিছু রেকর্ড করো না।" তো ওর কথা শুনে আমি একটু ২-১ টা ক্লিপ নিলাম আর কি। আর যে নাজিরা বাজারের ব্লগ তো সবাই কম বেশি দেখেন যে এত বেশি ক্রাউড থাকে, বিশেষ করে সন্ধ্যার পরে। আমি একবার গিয়েছিলাম, কিছু রেকর্ডও করেছিলাম, কিন্তু আপনাদের সাথে সেই ব্লগটা আর কি আমার আর দেয়া হয়নি, সেই ক্লিপগুলো আর কি। গুড় চুরি করে খাচ্ছে লিয়ানা, গুড়খোর। হ্যাঁ, গুড় খেতে এত পছন্দ। লিয়ানা গুড় খেতে এত পছন্দ করে যে দেখলেই তার খেতে হবে, অথচ ঘরে কিন্তু থাকে, সে বের করে খাবে না। যখনই আমাকে দেখবে আমি কোনো কিছু কাজ করছি তখনই চলে আসবে খাওয়ার জন্য। বলেন তো কি বানানোর প্রিপারেশন চলছে? আচ্ছা, আমি বলে দিই। শীত আসবে আর আমি আমার পছন্দের পিঠা বানাবো না, এটা তো একদমই হতে পারে না। তবে কষ্টের ব্যাপার এবং মজার ব্যাপার আমার পছন্দের পিঠা হলেও অলমোস্ট শীত যখন অর্ধেক চলে যায় তখন দেখা যায় আমি এই জিনিসটা বানাই। তারও একটা রিজন আছে। আচ্ছা, রিজনটা পরে বলছি। তার আগে পাটিসাপটা পিঠার যেই রেসিপি সেটা একটু আপনাদেরকে বলে দেই। আমি জানি আমার সব আপুরাই খুব ভালো পিঠা বানাতে পারেন, কিন্তু যারা জানেন না তাদের হয়তোবা একটু কাজে আসবে। কারণ লাস্ট ২-৩ বছর ধরে আমি ঠিক এই মেজারমেন্টে পাটিসাপটা পিঠার ব্যাটারটা রেডি করি, আর আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়। তো আমি 1/2 কাপ চালের গুঁড়ি নেই, বাজারে যে শুকনো চালের গুঁড়ি পাওয়া যায় সেইটা। এই যে এখানে যে কাপটা দেখতে পাচ্ছেন এটা, 1/2 কাপ চালের গুঁড়ি নিলে 1/2 কাপের অর্ধেক আমি আটা নেই। মোট কথা আপনারা যতটুকু চালের গুঁড়ি নেবেন তার অর্ধেক আটা নেবেন। তারপর গুড় নেই, মিষ্টি যতটুকু খেতে পছন্দ করেন সেই পরিমাণ গুড় নিয়ে আমি এই 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার মধ্যে জাল করে নেই। জাল বলতে জাস্ট গুড়টাকে মেল্ট করে নেই, আঠালো করি না আর কি। তারপর ওইটা কুসুম গরম অবস্থাতে যখন আসে তখন এইখানে আমি দিয়ে দিই। আর সামান্য একটু লবণ দিতে হবে। একদম গরম কিংবা ঠান্ডা গুড়টা দেওয়া যাবে না, কুসুম গরম অবস্থাতেই এখানে দিতে হবে। তারপর কুসুম গরম যে পানি সেইটা দিয়ে আস্তে আস্তে করে এরকম ব্যাটার রেডি করতে হবে। আর এটা অত বেশি পাতলাও হবে না, আবার অত বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা হবে। এখানে দেওয়ার পরই আপনারা বুঝতে পারবেন, এমনভাবে দেওয়ার পরে যেন জিনিসটা ঘুরিয়ে সুন্দর মতো প্যানের মধ্যে স্প্রেড হয়ে যায়, এরকম একটা লিকুইড থাকতে হবে। বাস এরকম করে যদি করেন, আর হ্যাঁ অবশ্যই 15 থেকে 20 মিনিট এটা আপনারা রেস্টে রেখে দিবেন, তারপর পিঠা বানাবেন। আর চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু একটু লো। যদি অনেক ফুটো ফুটো পিঠা খেতে চান তাহলে একটু বাড়িয়ে করবেন, আর যদি একদম স্মুথ আপনারা টেক্সচার চান তাহলে লো ফ্লেমে করবেন। এবার রিজনে ফিরা যাক। আমার পাটিসাপটা পিঠা খিরসা ছাড়া খেতে ভালো লাগে না। আর অথেন্টিক ভালো খিরসা আমাদের যে পুরান ঢাকার ঠাটারি বাজার নামের একটা বটতলা আছে, ওইখানে পাওয়া যায়। তো এখন এটা কেনার জন্য আমাকে পুরান ঢাকায় যেতে হবে আমাদের বাসায়, নয়তো কিনে কাউকে নিয়ে আমার বাসায় আসতে হবে। তো এইটার জন্য বেশি টাইম লেগে যায়। তবে কষ্টের ব্যাপার আগের মতো এখন আর ওই রকম অথেন্টিক খিরসা আমি পাই না। আগে যেমন একটা টেস্ট ছিল ওই রকম কিন্তু এখন আর নাই। আমি একটা পেজে অর্ডার দিয়েছিলাম গত বছরের আগের বছর মেবি খিরসাটা।
তো ওইখানের মানে কিসে এত বেশি মজার ছিল, তা আমি তো খুশি হয়ে গিয়েছি। ভাবলাম যে এখন থেকে ওই পেজে অর্ডার দিব, কিন্তু আনফর্চুনেটলি ওই পেজটা ক্লোজ হয়ে গিয়েছে। তো লাস্ট বছর যখন আব্বু ওই বটতলা থেকে কিরসা নিয়ে এসেছিল, সবচেয়ে ভালো আর দামিটা, কিন্তু টেস্ট একদমই ভালো ছিল না। তো এবছর হচ্ছে আমি আম্মুকেও সহ পাঠিয়েছি, বললাম যে আম্মু তুমি খেয়ে তারপর চেক করে নিয়ে আসবে ভালো কি না। তো আম্মু যখন চেক করতে যাচ্ছিল তখন ওনারা নিজেই বলছিল যে আগের মতো মানে এরকম অথেন্টিক খিরসা আর কোথায় পাবেন, সব কিছুতেই এখন ভেজাল। তো কি আর করার, এখন যেটা এনেছে সেটা আগের মানে গত বছরের চেয়ে অনেকটাই ভালো আর কি। আর পিঠাগুলো আমি একটু দেখিয়ে দিলাম, মানে দেখেছেন তো কতটা স্মুথ হয়েছে। বিসমিল্লা টাওয়ার থেকে দুই একটা জিনিস যা কিনেছি চলেন আপনাদেরকে দেখাই। তো পুরো বিসমিল্লা টাওয়ারে কিংবা চক বাজারে আমার কাছে সবচেয়ে রিজনেবল মানে চিপ প্রাইস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে নাইফ সেট দুইটা যে দেখালাম, এইটা মাত্র 50 টাকা নিয়েছে। আর স্প্যাচুলাটাও হচ্ছে বেশ দাম, মানে মোট কথা হচ্ছে আপনার বিসমিল্লা টাওয়ারে কম দামের বলতে কোনো কিছু নেই, মানে চিপ প্রাইসে যেটা বুঝি আমরা। অথচ ভিডিওর মধ্যে সারাক্ষণ দেখাতে থাকে যে নিউ মার্কেটের চেয়ে খুবই চিপ প্রাইসে বিসমিল্লা টাওয়ার থেকে ঘরের জিনিসপত্র নেওয়া যায়। আসলে ব্যাপারটা ওই রকম একদমই না। নিউ মার্কেটে যদি 500 টাকা হয়, আপনার কাছ থেকে বিসমিল্লা টাওয়ারে 450 টাকা রাখবে। জাস্ট 50 টাকার পার্থক্য, এর চেয়ে চিপ প্রাইসে আপনি নিতে পারবেন না। নাকি আমাকে দেয় না আমি জানি না, মানে আমি যখনই যাই তখনই দেখা যায় এরকম দাম চায়। এর আগেরবারও আপুকে নিয়ে গিয়েছি, এরকম মানে জিনিসপত্রের দাম বেশি, আমার কাছে বেশি একটা পার্থক্য মনে হয়নি। তো এবার হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে গেলাম, তো এবারও দেখি সেম জিনিস, মানে কোনো জিনিসই হচ্ছে মানে দাম তারা কমায় না। আবার অনেক জিনিস আছে যেটা হচ্ছে আপনার অনলাইনে কম প্রাইস, ওদের কাছে বেশি প্রাইস। যেমন এই যে অয়েল স্প্রে জারগুলো আছে, ওইগুলো হচ্ছে অনলাইনে ৬০০ টাকা করে আর ওনারা চায় ৮০০ টাকা। মানে আমি একটু অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, আমি যা কিনতে গিয়েছিলাম তার কোনো কিছুই পাইনি। বেসিক্যালি আমি হাঁড়ি পাতিল আর কিচেনের কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম। ভাবলাম কমের মধ্যে সেখান থেকে নিয়ে আসি। কিন্তু ওইগুলো কোনো কিছুই পাইনি। কিন্তু যেটা আমি কিনতে যাইনি সেটা পেয়ে গিয়েছি। আর এটা হচ্ছে এই যে কেক স্ট্যান্ড। এই কেক স্ট্যান্ডটা আমি হচ্ছে অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম। এমনিতে তো কেক স্ট্যান্ড পাওয়া যায়, কিন্তু ওই যে নিচের ট্রেটা হচ্ছে ব্যাম্বু টাইপের, এরকম আমি হচ্ছে কোথাও মানে পাচ্ছিলাম না। হয়তোবা আমি যখন নিউ মার্কেট কিংবা ডিসিসিতে যাই তখন হয়তোবা থাকে না, এরকমটা হতে পারে আর কি। তো একটা অনলাইন পেজে আমি দেখলাম আছে, তো সেখানে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলল ২৪০০ টাকা। তো আমার কাছে এই জিনিসটা ২৪০০ টাকা একটু বেশি প্রাইস মনে হলো। তা আমি হচ্ছে আর সেই পেজে অর্ডার করিনি। তারপর আরেকদিন আরেকটা পেজে দেখলাম, ওনাদের কাছে দেখলাম যে হ্যাঁ মানে আমার যে বাজেট সেই বাজেট অনুযায়ী ঠিক আছে। তো অর্ডার মানে দিতে চাইলাম, কিন্তু ওরা বলল যে স্টক আউট হয়ে গিয়েছে। তো কী আর করার, তো আজকে আমি ফরচুনেটলি হঠাৎ করে মানে বের হয়ে যাচ্ছিলাম, তারপর কি মনে করে যেন এই শপটাতে ঢুকলাম, ঢোকার পরে এই জিনিসটা পেয়ে গেলাম। আর দেখে তো আমি খুশি হয়ে গেলাম। আর প্রাইসটা হচ্ছে আমার যে বাজেট ছিল সে বাজেটের মধ্যেই পেয়েছি। তবে এটা তো স্ট্যান্ড সহ, আমি আর স্ট্যান্ড লাগালাম না, ভাবলাম এভাবেই থাকুক। লিয়ানার স্কুল ওপেন হয়ে যাবে, অথচ মানে লিয়ানার জন্য স্ন্যাক্স এখনও আমার রেডি করা হয়নি। কোনো কিছুই ফ্রিজে নেই, জাস্ট প্যাকেট যে খাবারগুলো আছে সেদিন কিনলাম ওইগুলো আছে, কিন্তু আমি কিছুই বানাইনি। তো ভাবলাম যে দুই একটা আইটেম রেডি করে রাখি, কারণ প্রচুর শীত যদি আবার হয় তখন দেখা যাবে কোনো কিছু বানাতে ইচ্ছে করবে না। তো ভাবলাম যে শর্টকাট হচ্ছে ব্রেড সসেজ রোল যেটা সেইটা বানাই। তো ব্রেড আনিয়েছি ঠিকই, কিন্তু ফ্রিজ খুলে দেখলাম যে আমার মাত্র ৪টা সসেজ আছে, এছাড়া আর কোনো মানে সসেজ নেই। তো ভাবলাম যে কি আর করার, ব্রেড যেহেতু আনিয়েছি সো ওই ৪টা দিয়েই আপাতত বানিয়ে রাখি, অ্যাটলিস্ট ৪ মানে কি বলে ৪ দিন তো দিতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে কমেন্টে ফেরা যাক। তো লাস্ট ব্লগে আমি যে জব ছেড়ে দিয়েছি এ কথাটা শোনার পর মানে অনেক আপুরাই হচ্ছেন খুশি হয়েছেন। আমি জানি না যে আপনারা এত বেশি কেন খুশি হয়েছেন আমার জব ছেড়ে দেওয়ার কথা শুনে। আর বেশ কয়েকজন আপু বলছিলেন যে ওনারাও আগে জব করতেন, কিন্তু এরকম বাচ্চার জন্য তাদেরকেও স্যাক্রিফাইস করতে হয়েছে। আবার অনেকে বলছেন যে মানে কখনো এই সুযোগটা আসেইনি, চেয়েছিল কিন্তু কখনো পসিবল হয়নি। আসলে এটাই হচ্ছে লাইফ। অনেকেই দেখা যায় যে অনেক কিছু চায় লাইফে, কিন্তু সবাই সব কিছু পায় না। বাট মানে আফসোস না রাখাই ভালো।
আমাদের সবসময় যেটা মানে আমি যেটা বেসিক্যালি সবসময় চিন্তা করি যে কোনো কিছু যদি আমি না পাই কিংবা না হয় তখন মনে হয় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এই জিনিসটা আমার জন্য ভালো ছিল না কিংবা এর চেয়ে ভালো কিছু আমি ডিজার্ভ করি। আমার লাইফে হয়তো বা মানে ভালো কিছু হবে। এর জন্য এই জিনিসটা আমি পাইনি কিংবা হয়নি। তবে এই চিন্তা মাথায় আসার আগে কোনো কিছু যদি আমি না পাই কিংবা না হয়, আমিও কিন্তু আফসোস করি। পরে যখনই মানে মাথায় আসে এই চিন্তাটা, তখন দেখা যায় সবকিছু ভুলে যাই। অনেক আপুরাই তো অনেক মানে কমেন্ট করেছেন। তো সব আপুদের নাম আমার মনে নেই। যেমন আরেকজন আপু বলছিলেন, আপুর নাকি এইমই ছিল বিয়ে করবে আর ধুমিয়ে হচ্ছে সংসার করবে। আর সেটাই এখন করছে। তো আপু মানে আমি অনেক খুশি হলাম। আলহামদুলিল্লাহ আপনার ইচ্ছাটা ফুলফিল হয়েছে। আমিও কিন্তু একটা সময় এরকম বিন্দাস সংসার করতাম। এখনও করছি, তবে ওই সময়টা না অন্যরকম ছিল। যে বিয়ের পর হচ্ছে আমি পড়াশোনা করতাম। মানে আমার হচ্ছে ইন্টারে তো বিয়ে হয়েছিল। তো দেখা যেত যে ক্লাসে যেতাম, বাসায় আসতাম, বাসার কাজ করতাম, খেতাম, পড়তাম। মানে এইরকম হচ্ছে লাইফ লিড করেছিলাম মানে ৫ বছর লিয়ানা হওয়ার আগ পর্যন্ত। তো ওই সময় না আমার একটা সেকেন্ডের জন্যও মনে হয়নি আমার লাইফে কিছু একটা করতে হবে, আমার জব করতে হবে কিংবা কোনো বিজনেস করতে হবে। চাইলে কিন্তু আমি ওই সময় যেহেতু ফ্রি ছিলাম কিছু একটা করতে পারতাম। কিন্তু ওই যে ওই সময় হচ্ছে আমার মেন্টালিটি ছিল মানে চাইল্ডিশ টাইপের। তেমন কোনো কিছু মানে ইচ্ছা ছিল না। জাস্ট ক্লাসে যাব, খাবো, দাবো, ঘুরবো, মানে ঘুমাবো, এই ধরনের একটা মেন্টালিটি ছিল। তো আমার হচ্ছে এরকম কিছু একটা করার প্যাশন তখন হয় যখন আমি অনার্স কমপ্লিট করি। আর তখন মানে ততক্ষণে তো লিয়ানা হয়ে গিয়েছে। তখন মনে হয়েছিল যে কিছু একটা লাইফে করার দরকার, যেহেতু এত দূর পড়াশোনা করেছি। তো যে ২ মাসই করি না কেন আলহামদুলিল্লাহ এটলিস্ট ইচ্ছাটা তো ফুলফিল হয়েছে। তো যাই হোক আমি হচ্ছে ব্রেড রোলগুলি বানিয়ে নিলাম। আর এই যে দেখেন আমার অবস্থা ভালুকের মতো লাগছে পেছন দিক দিয়ে। মানে বেশি মানে শীত আমার পছন্দ, কিন্তু অতিরিক্ত শীতে আমার হচ্ছে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি এত মোটা জিনিসপত্র পরে থাকি, তারপরেও আমার অনেক শীত করে। এত শীত করা সত্ত্বেও আমার কাছে শীতের সময় ভালো লাগে, জানি না কেন। তা আমি দেখেন এই যে কাজ করতে গেলে কিন্তু শল মানে সোয়েটার পরে করা যায়, কিন্তু শল উড়ে কিন্তু করা যায় না। তারপর আমি কষ্ট করে সব কিছু পরেই হচ্ছে কাজ করছিলাম। ময়মনসিংহ থেকে নুরুন্নাহার আপু বলছিলেন আপুর নাকি কোনো বোন নেই। অ্যাকচুয়ালি আপু আমারও বোন নেই। তো এই জিনিসটা খুব আফসোস লাগে মাঝে মধ্যে, মনে হয় যে অনেক ভাই বোন থাকলে ভালো হতো। তারপর আবার যখন অন্য ফ্যামিলির কাউকে দেখি ভাই বোন মিলে মানে ঝগড়াঝাঁটি, কেউ কাউকে দেখতে পারছে না, জায়গা সম্পদ নিয়ে মারামারি। তো এগুলো দেখার পর মনে হয় হঠাৎ করে যে না, আমি একা আছি, ভালো আছি, আমার বোনের কোনো দরকার নেই। কেন জানি আমার নাট টাইপের বিস্কিট খেতে ভালো লাগে, সেটা ক্যাশিউ নাট হোক, আমন্ড হোক, যেটাই হোক না কেন। তা আমি হচ্ছে আমার ঘরে সবসময় এরকম এক বক্স বিস্কিট এনে রাখি। মানে আমার তেমন একটা প্রতিদিন খাই না, কিন্তু মাঝে মধ্যে খুবই ক্রেভিংস হয় এই ধরনের বিস্কিট খাওয়ার জন্য, যেন তখন আমি খেতে পারি। আর আমার না ওই যে প্যাকেট টাইপের যে এই বিস্কিটগুলো, ওইগুলো খেতে একদম ইচ্ছা করে না। নর্মাল মানে ওয়েল ফুড হোক কিংবা টেস্টি ট্রিট, মানে এইসব জায়গার যেরকম কন্টেইনারে কুকিজগুলো পাওয়া যায়, এগুলো খেতে অনেক ভালো লাগে। তো ছোটোবেলায়ও হচ্ছে আমি এরকমই করতাম। আমাদের গলির মুখে হচ্ছে একটা মানে বেকারি ছিল। ওইখানে কাচ্চা বিস্কিটের মতো একটা পাওয়া যেত। সেইটা আমার খুবই ফেভারিট ছিল। অত বেশি মিষ্টিও ছিল না, আবার হচ্ছে নরমালও ছিল না। তো ওইটা হচ্ছে এখন আর পাওয়া যায় না। তবে আমন্ডগুলি খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। আর আমি হচ্ছে বাসায় বানানোর চেষ্টা করি, কিন্তু ওদের মতো না এরকম পারফেক্ট হয় না। আর ওদেরটা খেতে আমার সমস্যা একটাই, কারণ অতিরিক্ত মিষ্টি থাকে। আমি আবার অতিরিক্ত মানে মিষ্টি এরকম কোনো কিছু খেতে পারি না। মানে মাইল্ড একটা মিষ্টি আমার কাছে ভালো লাগে। সো আমি কয়েকবার চেষ্টা করেছি মাইল্ড মানে মিষ্টি দিয়ে ঘরে বানানোর জন্য, কিন্তু ওদের মতো এত ক্রিসপি আর টেস্টি হয় না। তো এখন আর বানানো বাদ দিয়ে দিয়েছি আরকি। ইদানিং এই দেশীয় স্টাইলের নুডলসের ফ্যান হয়ে গিয়েছি আমি। জাস্ট সিম্পল কিছু মানে কি বলে আলু, গাজর দিয়ে মানে নরমালভাবে যে মসলা দিয়ে রান্না করা আর টমেটো সস দিয়ে, এটা আমার কাছে ইদানিং খেতে অনেক ভালো লাগছে। তবে নিজের জন্য না একা বানাতে ইচ্ছে করে না। সবাই যদি না খায়, আর এই নুডলস হচ্ছে লিয়ানা আরেম তো খায় না, ওর হচ্ছে এই ধরনের খাবার খাওয়া নিষেধ। আর লিয়ানা হচ্ছে নুডলস পছন্দ করে না। আমি জানি না বাচ্চারা নুডলসের প্রতি এত ইন্টারেস্ট, কিন্তু ওর কেন খেতে ইচ্ছা করে না।
তো যাই হোক, আরও বেশ কিছু কমেন্টের রিপ্লাই আমি দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না। চেষ্টা করব নেক্সট ব্লগে দেওয়ার জন্য। আর আজকে নুডলস রান্না করতে করতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।